হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা গ্রুপ 17 সম্পর্কে দেখব। গ্রুপ 17-এর 4টা ক্লাস হবে আর গ্রুপ 18-এর 2টো ক্লাস, তাহলেই তোমাদের পি ব্লকটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে গ্রুপ 17-এ যেগুলো আছে বা যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, আর এই টিএস মানে হচ্ছে টেনিসাইন। হলো। এরপরে জেনারেল যে প্রপার্টিগুলো হয়, যে পারমাণবিক ব্যাসার্ধ, ধরো গ্রুপের তুমি উপর থেকে নিচের দিকে যাচ্ছ, তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ বাড়বে, এগুলো আমরা জানি, কারণ উপর থেকে নিচের দিকে গেলে নতুন কক্ষপথ যুক্ত হয়, নতুন কক্ষপথ যুক্ত হলেই ব্যাসার্ধটা বেড়ে যাবে। 2 নাম্বার আয়নন এনথালপি, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে আয়নাইজেশন এনার্জি বা আয়নন এনথালপি কী হবে? কমবে। কেন? কারণ পরমাণুর আকারটা বাড়ছে, তাহলে আকার বাড়লে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমবে, আকর্ষণ বল কমলেই ইলেকট্রনটা বের করানো সহজ হয়ে যাবে, তার জন্য আয়নাইজেশন এনার্জি কম লাগবে। 3 নাম্বার ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন এফিনিটি, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে কক্ষপথের আগমন হওয়ার জন্য বা সাইজ বাড়ার জন্য কি হবে? বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম হবে। তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম হওয়ার জন্য তুমি ইলেকট্রন ওখানে অ্যাড করাতে পারবে না। যদি ইলেকট্রন অ্যাড করাতে না পারো, ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন এফিনিটি কমে যাবে। হয়েছে? কিন্তু তার মধ্যেও এখানে একটা কি জিনিস দেখতে পাওয়া যায়, ধরো FCl, BrI, এটি আমি ধরছি ধরো, তাহলে এখানে উপর থেকে নিচের দিকে গেলে কমার কথা, এখানে কমে ঠিকই আছে, কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের কম হয়। কেন বলো তো? এই ফ্লোরিনের সাইজটা কী হয়? খুব ছোট। তাহলে সাইজ ছোট হওয়ার জন্য যখন তুমি এখানে একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড করবে, ওখানে ইলেকট্রন রিপালশন শুরু হবে, তার জন্য ও ইলেকট্রন নিতে চায় না। এই জন্য এই ফ্লোরিনের ইলেকট্রন গেন এনথালপিটা কম হয় ক্লোরিনের চেয়ে। বোঝা গেল? 4 নাম্বার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে যেরকম তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, এখানেও হ্রাস পায়, তো ওটা নিয়ে বলার কিছু নেই। আচ্ছা, 5 নাম্বার পারমাণবিকতা, তাহলে পারমাণবিকতা মানে কি? এখানে যে তুমি মৌলগুলো পাবে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP5, এটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হয় যোজ্যতা কক্ষের। হলো। তাহলে একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এরা অষ্টক পূর্তি হবে বা অষ্টক পূর্তি লাভ করবে। তার জন্য এরা কি করে, যে দুটো পরমাণু একটা করে ইলেকট্রন দিয়ে একটা সিঙ্গেল বন্ড তৈরি করে। হয়েছে? তাহলে এরা দ্বিপরমাণুক বা দ্বিপরমাণু হিসাবে অবস্থান করে। ধরো ফ্লোরিনের ক্ষেত্রেই, তাহলে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, এখানেও ধরো 7টা ইলেকট্রন আছে, তাহলে কি করবে? এ একটা ইলেকট্রন দিয়ে নিজেদের মধ্যে একটা বন্ধন করবে। হয়েছে? তার জন্য বলা হচ্ছে যে এরা দ্বিপরমাণুক বা দুটো পরমাণু একসাথে থাকে এই অষ্টক পূর্তি করার মাধ্যমেই। বোঝা গেল? এরপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তখন তোমার আকারটা বাড়বে। তাহলে আকার যদি বাড়ে, ভ্যান্ডারওয়ালস ফোর্সটা বা ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা বাড়বে। তাহলে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল বাড়লে বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টও বাড়বে। হয়েছে? ওকে, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে তোমার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বাড়ছে। এরপরে অধাতব চরিত্র, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে আকারটা বাড়ছে, তাহলে আকার বাড়লে ও ইলেকট্রন সহজেই বর্জন করতে চাইবে। তাহলে ইলেকট্রন যদি সহজে বর্জন করতে চায়, তাহলে ধাতব চরিত্রটা বাড়ছে, তাহলে ধাতব চরিত্র যদি বাড়ে অধাতব চরিত্র কী হবে? হ্রাস পাবে। তাহলে উপর থেকে নিচে অধাতব চরিত্র হ্রাস পায় বা ধাতব চরিত্র বৃদ্ধি পায়। যদি এক্সপ্লেনেশন জিজ্ঞেস করে কি বলবে? যে সাইজ বাড়ছে, সাইজ বাড়লে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমবে, তাহলে ইলেকট্রনটা সহজেই বর্জন করতে পারবে, তার জন্য ধাতব চরিত্রটা বাড়বে। হয়েছে? এরপরে নেক্সট বন্ধন বিয়োজন এনথালপি বা বন্ধন বিয়োজন শক্তি। ধরো তোমার কাছে F2 আছে, Cl2 আছে, Br2 আছে আর I2 আছে, তাহলে এখানে প্রতিটা পরমাণুতেই 3টে করে লোন পেয়ার থাকে। তাহলে বন্ধন বিয়োজন শক্তি মানে FF এর মধ্যে যে বন্ধন আছে বা IR এর মধ্যে যে বন্ধন আছে বা BR এর মধ্যে যে বন্ধন আছে, এটাকে ভাঙতে কোন জায়গায় সবচেয়ে বেশি শক্তি লাগবে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে FF এর মধ্যে বন্ধনটা সবচেয়ে ছোট, কারণ F এর আকারটা ছোট। তাহলে আকার যদি ছোট হয় এর মধ্যে বন্ধনটাও ছোট হবে। এই আয়োডিনের আকারটা বড়, তার জন্য এর মধ্যে বন্ধনটা বড় হবে। তাহলে বন্ধন যদি বড় হয়ে যায় ওটাকে ভাঙতে কম শক্তি লাগবে, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু F এর ক্ষেত্রে কি হয়, এই যে লোন পেয়ারগুলো খুব কাছাকাছি থাকার জন্য রিপালশন শুরু হয়। তাহলে রিপালশন শুরু হওয়ার জন্য ওই ডিস্টেন্সটা কী হয়, দুটো এফের মধ্যে বেড়ে যায়। হয়েছে? তাহলে বেড়ে যাওয়ার ফলে বন্ধন দৈর্ঘ্যটা বেড়ে যায়। তাহলে এই ঘটনাটা শুধুমাত্র এফের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এই দুটো ঘটনাকে মাথায় রেখে এই যে I2টা আছে
I2 বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে কম হয়, হয়েছে, কারণ বন্ধন দৈর্ঘ্যটা বড়। তারপরে F2টা চলে আসে, কেন? কারণ F2 এর আকারটা ছোটো হওয়ার জন্য দুটো F এর যে লোন পেয়ার তারা নিজেদের মধ্যে রিপালশন করবে, পরে ডিস্টেন্সটা বেড়ে যাবে, তার জন্য বন্ধন দৈর্ঘ্যটা বেড়ে যাবে। কিন্তু I2 এর চেয়ে অতটা বেশি বাড়বে না, ঠিক আছে, I2 এর সবচেয়ে বেশি হবে। তারপরে Cl2, সরি Br2, তারপরে Cl2 হয়ে গেল। এরপরে বর্ণ, তাহলে বর্ণ তুমি অপর থেকে যখন নিচের দিকে যাবে তখন বর্ণের গাঢ়ত্বটা বৃদ্ধি পায়। তাহলে এখানে যদি তুমি F2 এর বর্ণটা দেখো, এর বর্ণটা হয় হলুদ, আর যদি নিচের দিকে তুমি I2 এর দিকে চলে যাও এর বর্ণটা হয় বেগুনি, হয়েছে। আচ্ছা, এই হুইলটা নিশ্চয়ই জানো, তারপর বলে দিচ্ছি, দেখো এটা ধরো VBGYOR, হয়েছে। এটা হচ্ছে পরিপূরক বর্ণ। এই যে ভায়োলেটটা আছে ওর পরিপূরক বর্ণ হচ্ছে ইয়েলো, ব্লুটার অরেঞ্জ, রেড হচ্ছে গ্রিন, এরকম, ঠিক আছে। তাহলে এই যে এফের আকার কী হয়? ছোটো। তাহলে এফের আকারটা ছোট হওয়ার জন্য এখানে যদি তুমি ইলেকট্রনটাকে উদ্দীপ্ত করতে চাও শক্তি বেশি লাগবে। তাহলে এফের আকার ছোট, ইলেকট্রন উদ্দীপ্ত করার জন্য শক্তি বেশি লাগবে। তাহলে শক্তি যদি বেশি লাগে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? কম তরঙ্গ দৈর্ঘ্য আরও লাগবে। তাহলে যেখানে তুমি শক্তিটা ব্যবহার করছো বেশি, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কম, তাহলে তার পরিপূরক যে বর্ণ সেই বর্ণে F2টা কী হবে? বর্ণায়িত হবে। তাহলে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেখতে পাওয়া যায় এটা হচ্ছে তোমার বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্যে তুমি যদি ওখানে আলো ফেলো তার শক্তিটা তুলনামূলকভাবে বেশি হয়, ইলেকট্রনটা উদ্দীপ্ত হয়। তাহলে আমরা জানি যে এই ট্রেনটা জানি যে বেনি আ সহ কলা। তাহলে যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ তোমার এনার্জিটা কী হয়? কমে, আর তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে। তাহলে বেগুনির দেখো এনার্জিটা সবচেয়ে বেশি, যখন ডান দিকে যাবে এনার্জিটা কমবে। তাহলে বেগুনির এনার্জিটা বেশি হওয়ার জন্য ও ওই ফ্লুরিনের ছোটো আকারের পরমাণুর মধ্যে ইলেকট্রনটাকে উদ্দীপ্ত করতে পারে, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম, হয়েছে। তাহলে এই যে বেগুনি আছে, ভায়োলেট দেখো, তাহলে এর পরিপূরক বর্ণ কী আছে? ওয়াই, ইয়েলো, তার জন্য F2টা হলুদ কালারের হয়, হলো। এরপর আয়োডিনের ক্ষেত্রে, তাহলে আয়োডিনের আকার বড়, তাহলে ইলেকট্রন উদ্দীপ্ত করার জন্য কম শক্তি লাগবে, তাহলে এখানে শক্তি লাগে কম, তার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? বেশি। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কার হয়? হলুদের। তাহলে হলুদের বা হলুদ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো ফেললে ওখানে ইলেকট্রনটা উদ্দীপ্ত হয়ে যাবে। তাহলে হলুদের যে পরিপূরক বর্ণ কী আছে? ভায়োলেট, তার জন্য I2টা ভায়োলেট বা বেগুনি কালারের হয়। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে বর্ণের কনসেপ্ট। যখন তুমি ইলেকট্রনটাকে উদ্দীপ্ত করবে যদি শক্তি বেশি লাগে তো সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে, তার ফলে তার যে পরিপূরক বর্ণ সেটাতে যৌগটা বর্ণায়িত হবে, বা ওই যে তুমি F2 বা I2 নিয়ে কথা বলছো সেগুলো বর্ণায়িত হবে, হয়েছে। এরপর রাসায়নিক ধর্ম। তাহলে রাসায়নিক ধর্মের মধ্যে এই যে হ্যালোজেনগুলো আছে, হ্যালোজেনগুলো সমযোজী তড়িৎযোজী দুই ধরনের যৌগই তৈরি করতে পারে। তাহলে যখন হ্যালোজেনগুলো উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুর সাথে থাকবে তখন যে যৌগগুলো তৈরি করবে সেটা হচ্ছে আয়নীয় যৌগ, আর যখন ওগুলো নিম্ন তড়িৎ ধনাত্মক ধাতুর সাথে থাকবে বা অধাতুর সঙ্গে থাকবে তখন তারা সমযোজী যৌগ তৈরি করবে। তাহলে যখন ওরা উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুর সাথে থাকবে তখন কি করবে? আয়নীয় যৌগ। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম আয়োডাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড বা স্ট্রনসিয়াম ব্রোমাইড। তাহলে এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এগুলো কি? উচ্চ তড়িৎ ধনাত্মক। আচ্ছা, যখন নিম্ন তড়িৎ ধনাত্মক বা অধাতুর সাথে থাকবে তখন তারা কি করবে? সমযোজী যৌগ গঠন করবে। যেমন ধরো AlCl3, CCl4, BiCl4 ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে সমযোজী, হলো। এরপরে জারণ অবস্থা। তাহলে এই যে হ্যালোজেন মৌলগুলো আছে এরা বিভিন্ন ধরনের জারণ স্তর দেখাতে পারে। তাহলে ওখানে যে হ্যালোজেন মৌলের স্বাভাবিক জারণ স্তর সেটা হচ্ছে -1 স্বাভাবিক। যেমন ধরো HCl, HBr, HI, তাহলে এখানে Cl কতটা আছে? -1, Br -1, I -1, HFA Fটা -1, তাহলে জেনারেল হচ্ছে -1, হয়েছে। এরপরে
যদি কোনো একটা মৌল হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকে তখন হয়ে যাবে ওটা +1। ধরো বলছি ClF, তাহলে এখানে Clটা কী হবে +1, Fটা -1, তাহলে Clটা দেখো +1 হয়ে গেল। তার ডিপেন্ড করছে ওটা কার সাথে যুক্ত আছে। আচ্ছা, এছাড়াও এখানে যে অক্সাইড বা অক্সো অ্যাসিড বা আন্তঃহ্যালোজেন মৌলগুলো থাকে সেখানে ওরা বিভিন্ন ধরনের জারণ স্তর প্রদর্শন করতে পারে, যেমন +3, +5, +7 ইত্যাদি। দেখবে উদাহরণগুলো লেখা আছে যে কীভাবে ওরা +3, +5, +7 জারণ স্তর প্রদর্শন করতে পারে। হয়েছে? আচ্ছা, তাছাড়াও তুমি ওখানে বিভিন্ন ধরনের অক্সিডেশন স্টেট দেখতে পাবে, যেমন +4, +6, +4, এই 4টা Cl হতে পারে, এই 4টা Br হতে পারে। তাহলে বিভিন্ন যৌগেরা বিভিন্ন ধরনের জারণ স্তর প্রদর্শন করে। এভাবে কিছু জারণ স্তর তোমাকে মনে রাখতে হবে যে কোন যৌগে কী ধরনের জারণ স্তর দেখায়, সেটা একটু পরে আসছি, ঠিক আছে? তাহলে এখন জাস্ট মনে রাখো যে এরা বিভিন্ন ধরনের জারণ স্তর দেখাতে পারে। আর ফ্লুরিন সবসময় -1 দেখাবে, কারণ ফ্লুরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, ও কখনোই +1 দেখাবে না। ক্লিয়ার? ওকে। আর ফ্লুরিনের ডি অরবিটাল না থাকার জন্য ও পরিবর্তনশীল জারণ স্তরও দেখায় না, ঠিক আছে? ওকে। এরপরে জারণ ক্ষমতা। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে জারণ ক্ষমতা কী হবে? হ্রাস পাবে উপর থেকে নিচের দিকে গেলে। তাহলে জারণ ক্ষমতা মানে কি? অন্যকে জারিত করে নিজে বিজারিত হওয়া। হয়েছে? তাহলে অন্যকে জারিত করে নিজে বিজারিত হওয়া মানে কি? নিজে বিজারিত হওয়া মানে ইলেকট্রন তোমাকে গ্রহণ করাতে হবে। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে FCl Bri ধরো, তাহলে আকারটা বাড়ছে। আকার যদি বাড়ে ইলেকট্রন নিতে চাইবে কি? ইলেকট্রন নিতে চাইবে না, কারণ বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কম হয়ে গেছে। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করতে না চায় তাহলে ও বিজারিত হতেও চাইবে না। তাহলে বিজারিত হতে না চাইলে তার জারণ ক্ষমতাটা কী হবে? বিজারণ ক্ষমতাটা উল্টো বলে দিলাম নাকি? তাহলে কি বললাম? যে জারণ ক্ষমতা মানে অন্যকে জারিত করে নিজে বিজারিত হওয়া, ঠিক আছে? তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাচ্ছ ও তো ইলেকট্রন গ্রহণ করার কোনো টেন্ডেন্সি নেই, তাহলে বিজারণ ক্ষমতাটা কমে যাচ্ছে। তাহলে বিজারণ ক্ষমতা যদি কমে মানে বিজারিত হওয়ার টেন্ডেন্সিটা যেহেতু কমছে, তার জন্য জারণ ক্ষমতাটা কমে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে উপর থেকে নিচের দিকে যাবে ও ইলেকট্রন নিতে চাইবে না, মানে বিজারিত হতে চাইবে না। এবার বিজারিত হতে যদি না চায় তাহলে জারণ ক্ষমতাটা অটোমেটিক্যালিভাবে কমে যাচ্ছে, ব্যাস। এরপরে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। তাহলে যখন তুমি হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া করাবে, সিম্পল তোমার ধরো এটা Cl2 আছে, তাহলে H আর Cl বিক্রিয়া করে HCl তৈরি করবে। যদি Br2 থাকে HBr হবে, I2 থাকলে HI হবে, এরকম আর কি। হয়ে যায়? এরপরে হাইড্রোজেন হ্যালাইড প্রস্তুতি। তাহলে এখানে যে তুমি HCl বা HBr বা HF বা HI এগুলো পাচ্ছ, এগুলোর প্রিপারেশন তুমি অন্যভাবে কীভাবে করতে পারো। তাহলে ধরো ফার্স্ট যে প্রিপারেশন আছে যে ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2, এখানে তুমি H2SO4 দিয়ে দিলে। তাহলে CaF2তে যদি H2SO4 দিয়ে দাও কী হবে? ক্যালসিয়ামটা 2+ হিসাবে থাকে। তাহলে এখানে ক্যালসিয়াম 2+ আর 2F-, এখানে আছে 2H+ আর SO4 2-। তাহলে এই 2+ SO4 2- মিলে CaSO4 তৈরি করবে, আর দুটো F দুটো H মিলে দুটো HF তৈরি করবে। তাহলে HF তৈরি হয়ে গেল। এইভাবে NaCl এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে Na থাকে +1 অবস্থায়, তাহলে দুটো Na একটা SO4 সাথে যুক্ত হবে আর দুটো HCl পাওয়া যাবে, তাহলে HCl পেয়ে যাবে। এরপরে তাহলে এখানে তুমি NaCl আর CaF2 সাথে H2SO4 বিক্রিয়া করিয়ে HF আর HCl তৈরি করতে পারলে, কিন্তু এই সেম ফ্যাশনে বিক্রিয়া করিয়ে তুমি ওই ব্রোমিন বা আয়োডিনের লবণের সাথে H2SO4 বিক্রিয়া করিয়ে ওই HBr বা HI তৈরি করতে পারবে না, তৈরি করা যাবে না। কারণ কি? কারণ এই যে HBr আর HI এরা বিজারক দ্রব্য, খুব ভালো বিজারক দ্রব্য। তাহলে বিজারক দ্রব্য হওয়ার জন্য ওরা H2SO4কে কী করবে? SO2-তে জারিত করবে আর নিজে Br2 বা I2-তে বিজারিত হবে। হয়েছে? তাহলে HBr HI কী বললাম? খুব ভালো বিজারক দ্রব্য। তাহলে ওরা H2SO4কে বিজারিত করবে আর নিজে জারিত হবে, ঠিক আছে? তাহলে যদি তুমি বিক্রিয়াটা দেখো যে NaBr প্লাস H2SO4, তাহলে এখানে Brটা হচ্ছে -1, এখানে SO4টা আছে +6-এ। তাহলে বিক্রিয়াটা হলে উৎপন্ন হয় Na2SO4 প্লাস SO2 প্লাস Br2 প্লাস জল। তাহলে এখানে Brটা দেখো -1 আছে, এখানে 0-তে আছে, এখানে SO4-এর H2SO4 এখানে +6-এ আছে, এখানে +4-এ আছে। তাহলে H2SO4-এর সালফারটা কিসে বিজারিত করলো? SO4-এর +4-এ, আর নিজে জারিত হয়ে
-1 থেকে 0-তে চলে গেল। তাহলে বিজারক দ্রব্য মানে কি? অন্যকে বিজারিত করে নিজে জারিত হওয়া। হয়েছে? তাহলে এখানে তুমি আর HBr পেলে না, Br2 পেয়ে গেলে তার জায়গায়। তাহলে এই বিক্রিয়াটা করানো যাবে না। সেম বিক্রিয়াটা NaI এর সাথেও হয়। তাহলে কী করে? ওই NaIটা মানে ওই যে HI উৎপন্ন হয় এই বিক্রিয়ার ফলে, ওই HIটা কী করে? H2SO4কে বিজারিত করে SO2-তে পরিণত করা, নিজে I2-তে পরিণত হয়। তার জন্য তুমি NaBr বা NaI এর সাথে বিক্রিয়া করে H2SO4কে ওখান থেকে HBr বা HI তৈরি করতে পারবে না। হলো? তাহলে এখানে Br বা HI তৈরি করার প্রসেস কি? তুমি ওই NaBr এর সাথে বিক্রিয়া করাও H3PO4। তাহলে যদি বিক্রিয়া করাও ফসফরিক অ্যাসিডের, তখন তোমার উৎপন্ন হবে Na3PO4 প্লাস 3HBr। তাহলে H3PO4 মানে 3H প্লাস আর PO4 3 মাইনাস, আর এখানে Na প্লাস Br মাইনাস। তাহলে Na প্লাস, তিনটে Na প্লাস একটা PO4 3 মাইনাসের সাথে যুক্ত হয়ে Na3PO4, আর ওই তিনটে H প্লাস তিনটে Br মাইনাসের সাথে HBr। সিম্পল। NaI সেম কেস। আচ্ছা, এই বিক্রিয়াগুলো ছাড়াও তুমি যদি ওই আগে বললাম না যে H2Br2 সাথে বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ প্লাটিনাম বা অ্যাসবেস্টাস আর 570 কেলভিন তাপমাত্রা, তখন তোমার HBr তৈরি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে হাইড্রোজেনের সাথে তুমি ব্রোমিনের বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ প্লাটিনাম বা অ্যাসবেস্টাস আর 570 কেলভিন তাপমাত্রা। এরপরে যদি তুমি আয়োডিনের সাথে H2S এর বিক্রিয়া করাও, তখন উৎপন্ন হবে কি? তাহলে HI তো উৎপন্ন হচ্ছেই, তাহলে সালফারটা পড়ে থাকবে। যদি আয়োডিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাও, হাইড্রোজেন মানে NH2, তাহলে I2 আছে, হাইড্রোজেন আছে, মানে HI উৎপন্ন হবে, আর N থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ব্যাস হয়ে গেল। ওকে, এরপরে হাইড্রোজেন হ্যালাইডগুলো যেগুলো আছে তাদের ধর্মটা কী হয়? তাহলে এই যে হাইড্রোজেন হ্যালাইডগুলো আছে, মানে HF, HCl, HBr, HI, এদের মধ্যে এই যে HFটা আছে, এটা হচ্ছে তরল। কেন তরল? কারণ এই হাইড্রোজেনটা দেখো ফ্লুরিনের সাথে কানেক্টেড আছে। তাহলে আমরা জানি যে হাইড্রোজেন যদি কোনো ছোটো আকারের বা বেশি তড়িৎ পরমাণুর সাথে যুক্ত থাকে, সে হাইড্রোজেন বন্ডিং করে। তাহলে হাইড্রোজেন যখন ফ্লোরিন বা নাইট্রোজেন বা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, তখন সে হাইড্রোজেন বন্ডিং করবেই। আর কিছু ক্ষেত্রে ওই হাইড্রোজেন যখন সিএলের সাথে থাকে হাইড্রোজেন বন্ডিং করে, বাট এই ক্ষেত্রে নয়। তার জন্য এই হাইড্রোজেন বন্ডিংয়ের ফলে এইটা থাকে তোমার লিকুইড অবস্থায় বা তরল অবস্থায়, বাট এগুলোর ক্ষেত্রে ওসব কোনো গল্প নেই। তার জন্য এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে?